অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ় শব্দ, যোগ-রূঢ় শব্দ। যৌগিক শব্দ কি? প্রত্যয় যোগে তৈরি শব্দকে যৌগিক শব্দ বলে। প্রত্যয় বলতে কিছু বর্ণ বা বর্ণসমষ্টি। প্রত্যয় তখনই হবে যখন ধাতুর পরে বসবে বা শব্দের পরে বসবে। ঠিক আছে? তো ধাতু আবার হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। এখানে ধাতু হচ্ছে ক্রিয়া আছে, আর তার সাথে প্রত্যয় যোগ হয়েছে অনীয়, হয়ে গেছে করণীয়। যৌগিক শব্দ তৈরি করলো করণীয়, মানে প্রত্যয় যোগ করে ধাতুর সাথে শব্দ তৈরি করলো, সেই জন্য এটা যৌগিক শব্দ। ক্রি যোগ অনীয় করণীয়, গম যোগতি গতি, বৃদ্ধ যোগ সানচ বর্ধমান, বিজ্ঞান যোগ স্নিক বৈজ্ঞানিক। এগুলি হচ্ছে সবই যৌগিক শব্দ। রূঢ় শব্দ কি? রূঢ় শব্দ হচ্ছে এমন শব্দ যা বহুকাল আগে তৈরি হয়েছে, কিন্তু সেই সময় যে অর্থ ছিল সেই শব্দটার, সেই অর্থটা এখন ব্যবহার করা হয় শব্দটাকে ঠিকই, কিন্তু অর্থটা পাল্টে গেছে, একেবারে পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ ব্যুৎপত্তিগতভাবে বা প্রকৃতি প্রত্যয়ভাবে যে শব্দই, যে নতুন শব্দটা তৈরি হয়েছিল সেই সময় বহুকাল আগে, সেই শব্দটা বর্তমানে পরিবর্তনের ফলে সেই শব্দের অর্থটা এখন আর আগের মতো নেই, অমিল হয়ে গেছে। এই শব্দটাকেই আমরা বলবো রূঢ় শব্দ। যেমন আমি এখানটায় উদাহরণ নিয়েছি সন্দেশ। সন্দেশ শব্দটা আমরা জানি মিষ্টি জাতীয় কোনো খাবার দ্রব্য, কিন্তু এই সন্দেশ শব্দটির আগে অর্থ ছিল সংবাদ। এখানে আমি নিয়েছি শব্দ তিনটি নিয়েছি: সন্দেশ, গবাক্ষ আর হরিণ। আরও অনেক আছে। তো সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, বহুকাল আগে যখন সৃষ্টি হয়েছিল তখন ছিল, কিন্তু এখন এই সংবাদ অর্থটা উঠে গেছে, এখন হয়েছে শুধু এক প্রকার মিষ্টি জাতীয় খাবারের জিনিস, খাদ্যদ্রব্য। গবাক্ষ বলতে গরুর চোখ, কিন্তু এখন অর্থ জানালা। তার মানে কি? গবাক্ষ শব্দের অর্থ আগে ছিল গরুর চোখ, এখন হচ্ছে জানালা। অর্থ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, একদম পরিবর্তন হয়ে গেছে, কোনো মিলই নেই, গরুর চোখের সাথে জানালার কোনো মিল নেই। এটাই হচ্ছে রূঢ় শব্দ। আরেকটা উদাহরণ নিয়েছি হরিণ। হরিণ শব্দটার আগে, বহুকাল আগে যখন সৃষ্টি হয়েছিল বা তৈরি হয়েছিল বা তৈরি করেছিল, তখন অর্থ ছিল হরণকারী, কিন্তু এখন হরিণ বলতে আমরা এখন কিন্তু পশু বিশেষকেই বুঝি। এগুলি সবই হচ্ছে রূঢ় শব্দ। যোগ-রূঢ় শব্দ আবার কি? যে শব্দ, যোগ-রূঢ় শব্দ আর কি, যে শব্দ সেই প্রাচীনকালেই তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে, সেই সময়ের অর্থ যা ছিল তা যা বোঝাতো, মানে সেই অর্থে আমরা যা বুঝতাম, সেই অর্থ থেকে একেবারে একটি নতুন অর্থ, একটি মাত্র অর্থ, বিশেষ একটি অর্থ যখন সেই শব্দটি ব্যবহার করে, তখন সেটা হয়ে যায় যোগ-রূঢ় শব্দ। অর্থাৎ যে শব্দ তার ব্যুৎপত্তিগত অর্থ পরিত্যাগ করে বিশেষ একটি অর্থে প্রযুক্ত হয়, তখন তাকেই যোগ-রূঢ় শব্দ বলে। এখানে উদাহরণ নিয়েছি পাঞ্জাবি, বাঁশি, রাধা আর পঙ্কজ। পাঞ্জাবি মানে হচ্ছে পাঞ্জাব যে রাজ্য, সেই রাজ্যে যারা বাস করে, অর্থাৎ পাঞ্জাবির অধিবাসী, এটা ছিল আগের অর্থ। মানে পাঞ্জাবে যারা যারা থাকবে তারাই হচ্ছে পাঞ্জাবি। কিন্তু সে পাঞ্জাবি এখন বলতে, এখন কিন্তু একটা পোশাক, বিশেষ একটা পোশাক বোঝায়, অধিবাসীকে বোঝায় না, বিশেষ একটা নির্দিষ্ট কিছুকে বোঝাচ্ছে, সেই জন্য সেটা হয়ে গেছে যোগ-রূঢ় শব্দ। বাঁশি, বাঁশি বলতে আগে বোঝাতো বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু, তো সেখানে বাঁশ দিয়ে তো অনেক কিছু হয়, ডালা, কুলা, বাঁশ দিয়ে যা যা হয়, বাঁশি, অনেক কিছু হয়। তো সেইগুলি সবই ছিল হচ্ছে বাঁশি, মানে বাঁশ দিয়ে তৈরি। কিন্তু এই বাঁশি বলতে এখন অর্থ বোঝায় যেটা ফু দিয়ে আমরা বাজাই, কোনো বাজানোর যন্ত্র, সেটাই হচ্ছে বাঁশি। রাধা, আরেকটা অর্থ নিয়েছি, শব্দ নিয়েছি রাধা।
রাধা বলতে যেসব নারীরা আরাধনা করে সেই সব নারীদের রাধা বলা হয়। কিন্তু রাধা বলতে এখন আমরা একজন নির্দিষ্ট ব্যক্তিকেই বুঝি, সে হচ্ছে বৃন্দাবনের গোপিনী, শ্রীকৃষ্ণের গোপিনী, তিনি হচ্ছেন রাধা। তো সমস্ত নারীদের আরাধনা করার কথা ছিল, তারাই ছিল রাধা, কিন্তু এখন একটি বিশেষ মানুষের কথা বলেছেন, তিনি হয়েছেন রাধা। অর্থাৎ একটি বিশেষ অর্থেই এই রাধাকে আমরা এখন বুঝি। সুতরাং এটি একটি যোগরূঢ় শব্দ। পঙ্কজ, পঙ্কজ শব্দের অর্থ হচ্ছে যা পাকে জন্মায়। পাক মানে কাদা, যা কাদায় জন্মায় তাই হচ্ছে পঙ্কজ। তো কাদায় তো শ্যাওলা, অনেক জল জাতীয় গাছ কাদা কাদা জায়গায় হয়, তো সবই ছিল আগে পঙ্কজ। কিন্তু এখন পঙ্কজ বলতে একটি নির্দিষ্ট ফুলকেই বুঝি, সেটা হচ্ছে পদ্ম ফুল। এটাও হচ্ছে যোগরূঢ় শব্দ। অর্থাৎ পঙ্কজ, রাধা, বাঁশি, পাঞ্জাবি, এগুলি সবগুলি হচ্ছে যোগরূঢ় শব্দ।